প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে তোমাদের বিগত যে ক্লাসগুলো করেছিলাম তার একটা রিভিউ ক্লাস আজকে করব। তাছাড়া আমাদের জানা প্রয়োজন যে আমাদের যে বাংলা দ্বিতীয় পত্র রয়েছে, দ্বিতীয় পত্রে আমরা কিভাবে সামনে এগোবো, অথবা দ্বিতীয় পত্রে আমাদের ক্লাসে দ্বিতীয় পত্রের যে ক্লাস রয়েছে সেই দ্বিতীয় পত্রের ক্লাস শেষে আমরা যখন পরীক্ষায় বসব সেই পরীক্ষায় মার্কস কিভাবে থাকবে, কোথায় কত নাম্বার থাকবে, সেই বিষয়ে আজকে একটু কথা বলবো। তাছাড়া আজকে নির্মিতির একটি ক্ষুদ্র অংশ পড়াবো, সেই বিষয়টি তোমরা ইয়েতে দেখতে পাচ্ছ, খুদে গল্প লিখন। আমরা আজকে দেখি আমাদের দ্বিতীয় পত্রের আসলে সিলেবাসটা কেমন। তার আগে একটু দেখে নিই আমাদের ক্লাসে আমার কথা শোনা যাচ্ছে কিনা, সেই বিষয়টা একটু দেখা দরকার, একটু খেয়াল করো। ঠিক আছে, আমরা দেখি বাংলা দ্বিতীয় পত্রের যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসে 30 নাম্বার পাবো আমরা ব্যাকরণের অংশে। কত নাম্বার? 30 নাম্বার। সেই 30 নাম্বার ব্যাকরণের অংশে থেকে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে এইখান থেকে তোমাদের 6টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের ক্ষেত্রে ক অথবা খ হিসেবে দেয়া থাকবে। তাছাড়া আজকে লেখা বোধহয় স্পষ্টই আছে, কোনো সমস্যা হচ্ছে না। ক অথবা খ হিসেবে থাকবে। সেই যে 6টি প্রশ্ন, সেই 6টি প্রশ্নের মধ্যে কিভাবে সেই 6টি প্রশ্ন থাকবে তা একটু দেখি। 1 নাম্বার যে প্রশ্নটি থাকবে, 1 নাম্বার প্রশ্ন থাকবে হচ্ছে উচ্চারণ। উচ্চারণ, উচ্চারণে 2টি প্রশ্ন থাকবে, একটি ক, কটি হচ্ছে সংজ্ঞামূলক। কটি তোমাদের যে প্রশ্নটি সেটি হচ্ছে সংজ্ঞামূলক। সংজ্ঞামূলক কি? এইখানে উচ্চারণ বিধি রয়েছে, সে উচ্চারণ বিধি থেকে একটি প্রশ্ন হবে। তাছাড়া 2 নাম্বার প্রশ্নটি, খ প্রশ্নটি হবে উচ্চারণ থেকে, সেটি 8টি শব্দ দেয়া থাকবে। 8টি শব্দ থাকবে এবং সেই 8টি শব্দ, এই যে 8টি শব্দ তোমাদের সামনে থাকবে, সেই 8টি শব্দের মধ্যে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে 8টির মধ্যে 5টি তোমাকে উচ্চারণ লিখতে হবে। যেহেতু উচ্চারণের ক্লাসটি আসার করেছেন, সুতরাং সেই বিষয়ে আমি আপাতত কোনো কথা বলছি না। পরবর্তীতে যখন আমরা আবার পরবর্তীতে রিভিশন দিব তখন সেই ক্লাসগুলো আবার দেখব। 2 নাম্বার প্রশ্ন হিসেবে আমাদের থাকবে বাংলা বানানের নিয়ম। বাংলা বানানের নিয়ম, এইখানে ক অথবা খ থাকবে। সেইখানে ক অংশে থাকবে বাংলা বানান বিধি থেকে। বাংলা বানান বিধির কয়েকটি 5টি বাংলা বানান বিধি লেখো, যে প্রশ্নগুলো আমি পড়িয়েছি সেখান থেকে, অথবা আসতে পারে নতবিধান, শতবিধান, বাংলা বানানের রীতি, প্রমিত বাংলা বানানের রীতি, এইগুলো থাকতে পারে। অথবা থাকতে পারে কয়েকটি বানান থাকতে পারে, সেই বানানগুলো ভুল শুদ্ধি থাকতে পারে, সেগুলো তোমাদের লিখতে হবে। সেখানে 8টি থাকবে, তোমাদের 5টির আনসার করতে হবে। 3 নাম্বার হিসেবে আমরা পাবো ব্যাকরণিক শব্দ শ্রেণী। শব্দ শ্রেণী, আসলে ব্যাকরণিক শব্দ শ্রেণীটা আমি প্রথম দিন একটা ক্লাসের মধ্যে তোমাদের বলেছিলাম যে ব্যাকরণিক শব্দ শ্রেণীটা তোমাদের জন্য এখন অনেকটাই সহজ হয়ে গিয়েছে। আগে আমরা যে পদ পড়তাম, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় আর ক্রিয়া 5টি, তার সাথে ইংরেজির সম্পর্কটা তদ্রূপভাবে মিলে যেত না, কিন্তু এখন অনেকটাই সহজ হয়েছে। কারণ ব্যাকরণিক শব্দ শ্রেণী এমনভাবেই তৈরি করা হয়েছে যে ইংরেজিতে যে 8 প্রকার পাচ্ছ পার্টস অফ স্পিচ, সেই 8 প্রকার অনুযায়ী একেবারে নামটাকে শুধুমাত্র ওই নাউনকে বাংলা করা হয়েছে, প্রনাউনকে বাংলা করা হয়েছে, ঠিক সেইভাবে 8টি ভাগ করা হয়েছে এবং সেই 8টি ভাগ অনুযায়ী তোমাদের করা হচ্ছে। জাস্ট এ মিনিট।
হ্যাঁ ক্লাস থেকে পরে ফোন করি, ক্লাস করছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হুম হুম ঠিক আছে। দুঃখিত, একটি ফোন এসে গিয়েছিল। আচ্ছা দেখি তাহলে এই ব্যাকরণিক শব্দ শ্রেণীর যে 8টি ভাগ আছে সেই 8টি ভাগ থেকে আমাদের প্রশ্ন হতে পারে, যেমন বিশেষ্য কাকে বলে, বিশেষণ কাকে বলে, ক্রিয়া কাকে বলে, ক্রিয়া বিশেষণ কাকে বলে, এইগুলো থাকতে পারে। অথবা থাকতে পারে বিশেষ্য কাকে বলে, বিশেষ্য কত প্রকার কি কি, বিশেষণ কাকে বলে, বিশেষণ কত প্রকার কি কি, এইরকম থাকবে একটি প্রশ্ন। খ প্রশ্নটি থাকবে ঠিক ওইটার মতোই, যে এইখানে একটি প্যারাগ্রাফ থাকতে পারে, ছোট্ট অনুচ্ছেদ থাকবে, সেই অনুচ্ছেদের মধ্যে দেওয়া থাকতে পারে যে বিশেষণ বেছে নাও, বাক্যে প্রয়োগ দেখাও, অথবা বিশেষণ বেছে নাও, অথবা 5টি বাক্য থাকতে পারে, 5টি বাক্য থেকে দেওয়া থাকতে পারে যে বাক্য থেকে বিশেষণ বা বিশেষ্য বা ক্রিয়া বেছে নাও। 3 নম্বর প্রশ্নটি তোমাদের এরকম হবে। 4 নম্বর প্রশ্নটি আমরা দেখব, যেটি আমি পড়িয়েছিলাম, শব্দ গঠন। শব্দ গঠন, শব্দ গঠনের ক্ষেত্রেও একটু ভিন্নতা আছে। এইখানে রচনামূলক প্রশ্ন থাকবে, অর্থাৎ সংজ্ঞামূলক প্রশ্ন থাকবে কিনা সেটি নিশ্চিত করে বলা যাবে না। প্রথম শর্ত, সেটি নিশ্চিত করে বলা যাবে না এ কারণে যে শব্দ কাকে বলে, শব্দ গঠনানুসারে শব্দের শ্রেণী বিভাগ, অর্থানুসারে শব্দের শ্রেণী বিভাগ, উৎসানুসারে শব্দের শ্রেণী বিভাগ করো, আলোচনা করো, আসতে পারে। অথবা এটিকে ঘুরিয়ে আসতে পারে, শব্দ গঠন কি কি প্রক্রিয়ায় শব্দ গঠিত হয় আলোচনা করো, অথবা শব্দ গঠন কি কি প্রক্রিয়ায় শব্দ গঠিত হয় তার মধ্যে 5টি গঠন প্রক্রিয়া আলোচনা করো, আসতে পারে। কিন্তু এইখানে সাথে রয়েছে আরো 3টি বিষয়, একটি হচ্ছে সমাস, একটি হচ্ছে উপসর্গ, আর একটি হচ্ছে প্রত্যয়। এখন এইখান থেকেও প্রশ্ন হতে পারে, এইখান থেকে প্রশ্ন হতে পারে উপসর্গ কাকে বলে, উপসর্গ কাকে বলে, উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থের দ্যোতকতা আছে, আলোচনা করো, আসতে পারে। আসতে পারে সমাস কাকে বলে, সমাস 6 প্রকার নয় 4 প্রকার, আলোচনা করো, আমি আলোচনা করেছি তোমাদের কাছে। ঠিক তেমনি ভাবে প্রত্যয় কাকে বলে, প্রত্যয় কত প্রকার কি কি লিখো, এইগুলো হচ্ছে সংজ্ঞামূলক। কিন্তু এখান থেকে আরো আসতে পারে, সমাস থেকে 8টি শব্দ 8টি শব্দ থাকতে পারে, 8টি শব্দ থেকে তোমাকে 5টি বলা হবে বেশ বাক্য সহ সমাস নির্ণয় করো, বেশ বাক্য সহ সমাস নির্ণয় করো। এখন খেয়াল করো, এই যে বেশ বাক্য সহ সমাস নির্ণয় করো, এই ক্ষেত্রে তোমরা কিভাবে আনসারটা করবে একটু খেয়াল করো। ধরো তোমাদের একটি শব্দ আসলো, আমি একটু মুছেই ফেলছি বোর্ডটা। ধরো আসলো বনমধ্যে, সিংহাসন, পকেটমার, আমি 3টাই লিখলাম, আর আসবে তোমাদের 8টা। তোমরা কি করবে, এটিকে একটা ছকের মতো করে নেবে, অবশ্যই উপরের অংশে লিখবে প্রদত্ত শব্দ, প্রদত্ত শব্দ, তারপরে লিখবে বেশ বাক্য, বেশ বাক্য, তারপরে লিখবে সমাসের নাম। এই বিষয়টা যেন ভুল না হয়। তারপরে তোমরা বক্স করতেও পারো, নাও করতে পারো, আর দরকার নেই, কিন্তু উপরের অংশে যেন এটা থাকে। তারপরে কি বনমধ্যে, বনের মধ্যে, এখানে যে র এর আছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। তারপরে সিংহাসন, সিংহ চিহ্নিত আসন, এ মাঝখানের পদটি লুপ্ত হয়েছে বলে মধ্যপদলুপী কর্মধারয়, কর্মধারয়। ঠিক তেমনি ভাবে পকেট মার, পকেট মারে যে, এটি হচ্ছে উপপদ,
কেন উপপদ হয়েছে তোমাদের হয়তোবা মনে আছে, বলেছিলাম যে কৃদন্ত পদের পূর্বে যদি কোনো শব্দ বসে, কৃদন্ত পদ কি, এই যে মার শব্দটি কৃদন্ত, তার আগে যুক্ত হয়েছে কি পকেট, এটি পকেটটি হচ্ছে উপপদ। এই উপপদ এই জন্য এইটি কৃদন্ত পদের পূর্বে যুক্ত হয়ে উপপদ হয়েছে, এবং উপপদ হয় এটির নামও হয়েছে উপপদ তৎপুরুষ সমাস। এভাবে তোমরা যদি আনসার করো তোমাদের কোনো ভুল হওয়ার সুযোগ থাকবে না। ঠিক তেমনি ভাবে উপসর্গ থেকে তোমাদের প্রশ্নটা এরকম আসতে পারে যে 5টি উপসর্গ দেয়া আছে, ধরো প্র, পরা, পরি, নি, দু, এই উপসর্গ যুগে শব্দ গঠন করো। প্রতাপ, পরাজয়, পরিহার, নিঃস্ব, দুর্নাম লিখে দিলে। এখন যদি ভিন্নভাবে আসে যে প্র উপসর্গ যুগে 5টি শব্দ গঠন করে বাক্যে তৈরি করো, তখন কি হবে? শুধু প্র দ্বারা, তাহলে কি হবে? প্র আসতে পারে, এটা আসবেই এমন কোনো কথা না, এইভাবে আসতে পারে। তাহলে লিখলে প্রতাপ, প্রচার, প্রকাশ, প্রদীপ, প্রভাত, প্রসার, সমানই লেখা যাবে। তুমি লিখে যাও, লিখে এখন শব্দটা কিন্তু প্রতাপ দিয়েই, তার প্রতাপে দেশে থাকা যাবে না, তার প্রতাপে টিকাই মুশকিল। প্রচার, প্রচার এবং প্রসারেই মানুষ সবাইকে চেনে। প্রদীপ, প্রদীপে অন্ধকার দূর হয়, প্রভাত বেলায় আমরা বেড়াতে যাই। প্রসার, প্রচার যেহেতু আছে, প্রচারেই প্রসার হলো। তাহলে আরেকটি আসতে পারে প্রত্যয়। প্রত্যয়টি সেভাবে তোমাদেরকে পড়ানো হয়নি, এটির আরেকটি ক্লাস নিতে হবে, আমি পরে নেব। সেই প্রত্যয় ক্ষেত্রেও এই একইভাবে আসতে পারে। প্রত্যয়ের 8টি প্রশ্ন, 8টি শব্দ থাকতে পারে। 8টি শব্দের মধ্যে তোমাদেরকে কি করতে হবে? 5টি শব্দের প্রকৃতি প্রত্যয় লিখতে হবে। তাহলে লিখতে হবে প্রদত্ত শব্দ, প্রকৃতি প্রত্যয়, প্রত্যয়ের নাম। ধরো মানব, মনু, যুষ্ণ বা অ, যে কোনো একটা দিতে পারো। কি মনুটা কি? ধাতু না নাম শব্দ? এটি নাম শব্দ, সুতরাং তদ্ধিত প্রত্যয়। ধরো করা, করা একটি শব্দ, আসলে এটি কি ধাতু নাকি? এটিও কিন্তু ধাতু, এটি সাধিত ধাতু। কিরকম? কর আছে যুগ আ। এই ক্ষেত্রে একটি মজার প্রত্যয়, যখন আমি তোমাদের পড়াবো তখন বাংলা প্রত্যয়গুলো বোঝার জন্য খুব সহজ একটি নিয়ম রয়েছে। সেই নিয়মগুলো যদি তোমরা একটু খেয়াল করো খুব সহজভাবে বুঝবে। দেখবে যে সেখানে তুই যদি ব্যবহার করে একটি বাক্য হয়ে যাবে, তুই কর, তুই পর, তুই ধর, তুই লড়, তুই মর। এখন প্রত্যয় কোনগুলো? ধরো কর যুগ ই করি, কর যুগ আ করা, কর যুগ ইব করিব, কর যুগ আই করাই, তাই না? এই যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা প্রাতিপদিকের পরে যুক্ত হয়ে কি সৃষ্টি করলো? প্রত্যয়ের সৃষ্টি করলো। কি প্রত্যয় সৃষ্টি করলো? তদ্ধিত প্রত্যয় সৃষ্টি করলো আর কৃত প্রত্যয় সৃষ্টি করলো। কৃত প্রত্যয় কখন সৃষ্টি করলো? যখন ধাতুর সাথে যুক্ত হলো। আর তদ্ধিত প্রত্যয় কখন? যখন নাম শব্দ বা প্রাতিপদিকের সাথে যুক্ত হলো। এই তো গেল আমাদের 4 নাম্বারটি। এবার 5 নাম্বারটির ক্ষেত্রে আমরা আসব। 5 নাম্বারটির ক্ষেত্রে আমরা দেখব হচ্ছে যে বাক্য তত্ত্ব। বাক্য তত্ত্ব। এখন এই যে বাক্য তত্ত্বের মধ্যে আমরা কি পাচ্ছি? বাক্য তত্ত্বের মধ্যে 2 ধরনের প্রশ্ন পাচ্ছি। আমি তোমাদের বাক্য তত্ত্বটা শেষ করেছিলাম। বাক্য কাকে বলে, গঠন অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ, অর্থানুসারে বাক্যের শ্রেণীবিভাগ, এবং বাক্য রূপান্তর। আরেকটি সংজ্ঞামূলক প্রশ্ন ছিল যে একটি সার্থক বাক্যের কি কি গুণ থাকে, তাই তো?
তোমরা এগুলো করেছো, আমি খুব দ্রুত পড়াচ্ছি কারণ এগুলো পড়ানো হয়ে গিয়েছে। এবং বাক্য রূপান্তর, সেই বাক্য রূপান্তরের ক্ষেত্রে তোমরা অনেক ক্ষেত্রে কি করো, প্রথমত বাক্যটা লেখো, তারপরে বাক্য রূপান্তর করো। তাতে কি হয়, সময় অতিরিক্ত লাগে। তুমি কিছুই লিখবে না, তোমরা শুধুমাত্র লিখবে বাক্য রূপান্তর রূপান্তর। এখন কোন বাক্যে রূপান্তর করলে, ধরো আছে দেখি সে বিছানায় নাই, এটিকে বলা হয়েছে অস্তিবাচক বাক্যে রূপান্তর করো। অস্তিবাচক রূপান্তর করতে গেলে নাইটা থাকতে পারবে না, দেখি সে বিছানায় অনুপস্থিত। তোমাদের এইটি লেখা আর দরকার নাই, তোমরা শুধু অস্থি অংশ লিখে দেখি সে বিছানায় অনুপস্থিত এইটুক লিখবে, তাহলেই হবে। এইটা আর লিখতে হবে না, তাহলে আমাদের প্রশ্নটা লিখতে হবে না, কিন্তু কি চেয়েছে সেই অংশটুকু লিখে তারপর আমরা লিখে ফেলব। আরেকটি বিষয় তোমাদের অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ। আমরা প্রায়ই কি করছি, শব্দের ভিতরে অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ আমরা করে থাকি। অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ বিষয়টি কি, আসলে অপপ্রয়োগ মানেটা কি সেটি বুঝতে হবে। আমরা প্রতিনিয়ত কিছু ভুল করছি, আমরা সেই ভুল যে করি সেই ভুলগুলো আমরা নিজেও জানি না। আমরা সেই যে ভুলগুলো লিখে যাচ্ছি তবুও জানি না। আমরা বাংলা বানানের ক্ষেত্রে একটু ধরি, আমরা এখন লিখি কি, এখনো এই শব্দটা এইভাবেই লিখি, কিন্তু বাংলা একাডেমি আমাদেরকে বলেছে এই শব্দটা এইটা হবে, কারণ মূল শব্দটি হচ্ছে গো। গো মানে গরু, সংস্কৃত গরু। আমরা এখনো অনেকেই লিখি 11, কিন্তু এটা 11 নয়, 11। এই যে আমরা ভুলগুলোকে ব্যবহার করছি সেটি হচ্ছে অপপ্রয়োগ। সেটিকে আমরা একটু নিয়মাবলী দেখে শুদ্ধ প্রয়োগ করে নেব। সেক্ষেত্রে আমরা কিছু বাক্যেতেও ভুল করতে পারি। সেই বাক্যগুলো কেমন, একটি বিখ্যাত বাক্য দশচক্রে ভগবান ভূত, আমরা না বলে ভগবান না বলে সেখানে ভগবান একজন ব্যক্তির নাম, সেটাকে আমরা ঈশ্বর বানিয়ে ফেললাম, দশচক্রে ঈশ্বর ভূত, সেটি ভুল। অর্থাৎ প্রবাদের যদি ব্যতিক্রম ঘটে যায় তাহলে ভুল হয়ে যাবে, প্রবাদও ভুল করা যাবে না। যে প্রচলিত বাণীগুলো আছে সেই বাণীর মধ্যে যদি একটি শব্দ ভুল করে দেওয়া হয় সেই ভুলটাও এইখানে ধরা হবে। সুতরাং খেয়াল রাখতে হবে যে এই ভুলগুলোকে শুদ্ধ করাটার নামই হচ্ছে কি, অপপ্রয়োগ থেকে শুদ্ধ প্রয়োগে প্রয়োগ করা। এই আমাদের যে 6টি প্রশ্ন পেলাম, প্রথমটি পেয়েছিলাম উচ্চারণ, দ্বিতীয়টি পেয়েছিলাম বানান, তৃতীয়টি পেয়েছিলাম ব্যাকরণিক শব্দ শ্রেণী, চতুর্থটি পেয়েছি আমরা শব্দ গঠন, এবং পঞ্চমটি পেয়েছি বাক্য এবং বাক্য রূপান্তর, এবং ষষ্ঠটি পেয়েছি অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ। প্রতিটির জন্য তোমার 5 নাম্বার করে থাকবে, তুমি 6টি প্রশ্নের উত্তর দেবে, তোমার থাকছে 30 নাম্বার। মনে রাখতে হবে যদি তুমি A+ পেতে চাও বাংলায় তাহলে তোমাকে এই 30-এ মিনিমাম 29 পেতে হবে। তারপরের যে বিষয়টি সেগুলোর জন্য আসলে আমাদের ক্লাস করার কোনো অতিরিক্ত দরকার নাই, তোমাদেরকে বলছি তোমরা নিজেরা একটু পড়ে নেবে। কি বিষয়, 7 নাম্বার প্রশ্ন হিসেবে আমরা পাচ্ছি কি পাবো, 7 নাম্বার থেকে আমাদের কিন্তু নির্মিতি অংশ শুরু হয়ে গিয়েছে। পারিভাষিক শব্দ, পারিভাষিক শব্দ হচ্ছে দাপ্তরিক শব্দ। দপ্তরে যে সকল শব্দগুলো ব্যবহার করা হয় তাকে পারিভাষিক শব্দ বলা হয়। দপ্তরে মানে কি, কোনো অফিস আদালত সেগুলো। হ্যাঁ, সেখানে সেই শব্দগুলো আমরা নিজেরা জানি। তোমাদের এই ক্ষেত্রে তোমাদের কাজ হচ্ছে গত 5 বৎসর বিভিন্ন বোর্ডে, একমাত্র গত বৎসরের ময়মনসিংহ বোর্ড বাদ দিয়ে, না ময়মনসিংহ তো বোর্ড ছিল না গত বৎসর, গত বৎসর সহ তোমরা 5 বৎসরের পারিভাষিক শব্দগুলো দেখবে প্রত্যেকটা বোর্ডের।
তাহলে তোমরা সেইখানে 140টা বা 50টার মতো শব্দ পাবে। এই 140টা বা 50টা শব্দ যদি তোমরা পারিভাষিক শব্দ শিখে নাও তাহলে নিশ্চিত করে বলতে পারবে যে তোমাদের সেখানে 10টি শব্দ কমন পড়বে। আরেকটি থাকবে তোমাদের অনুবাদ করা। ইংরেজি একটি প্যারাগ্রাফ দেওয়া থাকবে, তার থেকে বাংলায় অনুবাদ করতে হবে। এতে কখনো কখনো কিছুটা সমস্যার পতিত তোমরা হও। তোমাদের চিন্তায় আসে সেটি কি আক্ষরিক অনুবাদ করব না ভাব অনুবাদ করব, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় আক্ষরিক অনুবাদে কিছুটা অর্থের পরিবর্তন ঘটে, তখন একেবারেই ভাব অনুবাদেই আমাদের যেতে হয়। মনে রাখতে হবে এই অনুবাদটি সবসময় তোমরা করবে ভাবগতভাবে অনুবাদ। তারপরের অংশটি তোমাদের আমি পড়িয়েছি, 8 নাম্বার প্রশ্ন। সেখানে হচ্ছে দিনলিপি লিখন, অভিজ্ঞতা বর্ণনা, ভাষণ প্রতিবেদন। 8 নাম্বারে হচ্ছে দিনলিপি লিখন, অভিজ্ঞতা বর্ণনা, এই দুইটা থেকে যে কোনো একটা থাকবে, আবার ভাষণ থেকে একটা থাকবে, অথবা ভাষণ অথবা প্রতিবেদন থেকে একটা থাকবে। তোমাদের আনসার করতে হবে হয় এইখান থেকে নয়তো এইখান থেকে। এইখানে হচ্ছে 10 নাম্বার। তোমাদের বিষয়টি পড়া হয়েছে এবং যে নিয়মাবলীগুলো দেওয়া ছিল সেইগুলো তোমরা খুব ভালো করে খেয়াল করবে। অভিজ্ঞতা বর্ণনার ক্ষেত্রে গত ক্লাসটিতে আমি দুঃখ প্রকাশ করছি, গত ক্লাসটি এমন কেন হলো আমি নিজে ঠিক বুঝতে পারিনি, লেখাগুলো অস্পষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু যেহেতু বোর্ডের লেখাই ছিল, তোমরা ফার্স্ট পেজটাকে, একটা প্রথম অংশটাকে একটা স্ক্রিনশট দিয়ে নেবে। যদিও আমি স্ক্রিনশট দিয়ে তোমাদের আবার মেসেজ অংশে দিয়ে দিয়েছি, তোমরা সেইখান থেকে সেই নিয়মাবলীগুলো একটু দেখে নেবে। তারপরের অংশে আসি আমরা, বৈদ্যুতিন পত্র এবং খুদে বার্তা, অর্থাৎ ইমেল আর SMS, তার সাথে থাকছে পত্র, আবেদনপত্র সহ সবকিছু। এইখান থেকে একটি প্রশ্ন থাকবে, এইখান থেকে একটি প্রশ্ন থাকবে, তোমাকে যে কোনো একটি প্রশ্নের আনসার করতে হবে। মনে রাখতে হবে এইখানের একটি ছোট্ট ভুল তোমাকে 10-এর মধ্যে 2 পাইয়ে দেবে, ছোট্ট একটি ভুল। গত বৎসর যে গত পরীক্ষাটা হয় নাই তার আগের বৎসর যে ঘটনাটা ঘটেছে, চাকরির জন্য আবেদনপত্র লিখেছে, এটা কিন্তু ইমেল ছিল না, আবেদনপত্র চেয়েছিল। সেইখানে তারা যে ভুলটি করেছে, অনেকেই সেই ভুলটি করেছে, সেই ভুলটি আশ্চর্য ধরনের একটি ভুল। লক্ষ্য করে দেখো, পুরো লিখেছে, বরাবর লিখে অ্যাড্রেস করেছে, তারপরে আবার বিষয় লিখেছে, লেখার পরে জনাব লিখেছে, লেখায় জনাব বিনীত নিবেদন, এই যে এত তারিখ পত্রিকায় জানতে পারলাম আপনার কলেজে প্রভাষক বাংলা পদে একজনকে নিয়োগ করা হয়েছে, উক্ত পদে আমি একজন প্রার্থী, আপনার সদয় বিবেচনার জন্য নিম্নে আমার জীবন বৃত্তান্ত ও শিক্ষাগত যোগ্যতা দেওয়া হলো। তারপরে সে জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা দিল 1 2 3 4 5 করে, এরপরে লিখলো অতএব বিনীত প্রার্থনা আমার শিক্ষাগত যোগ্যতা বিচার করে আমাকে উক্ত পদে নিয়োগদানে বাধিত করবেন। আবার লিখলো, আর নিবেদক লিখেনি, নিবেদক ক, এই যে নিবেদক, এই নিবেদক যদি সে না দেয়, সেই নিবেদক যদি না লেখে তাহলেই তার সর্বনাশ হয়ে যাবে। এই বিষয়টা তোমাকে খেয়াল রাখতে হবে, কারণ এই নিবেদকটির উপর নির্ভর করবে তোমার সবকিছু, এই নিবেদকটির উপর তোমার নির্ভর করবে সবকিছু। কারণ এই যে নিবেদক, এখানে তোমার নামটি আসবে, ক অথবা খ অথবা ক অথবা খ নামটি তুমি লিখলে, এই ক খ হচ্ছে জীবন বৃত্তান্তে তোমার যে নাম সেটি। অনেকেই মনে করে এইখানে যেহেতু নাম লিখলাম এই নিবেদক হিসেবে আর লেখার দরকার নেই, সুতরাং এইটি হচ্ছে বিশাল বড় ভুল। এইটা যদি করো, তোমার পুরোটা লেখলা, তারপরে সংযুক্তি দিলে, খাম দিলে, সবকিছুই দিলে, খাম দিলে, সবকিছুই দিলে, কিন্তু এই যে খাম টাম দিয়ে সবকিছু শেষ করার পরও তুমি এটাতে 2-এর বেশি পাবে না, কারণ পত্রটা কে লিখেছে সেই কিন্তু নেই। এই ভুলগুলো যেন, ছোট্ট ভুলগুলো যেন না হয়। ইমেলের ক্ষেত্রেও ঠিক তাই, তোমাদের গত 2টা ক্লাস আগে আমি ইমেলটি করিয়েছি, সেইখানেও যেন কোনো ভুল তোমাদের না থাকে। তাহলে আমাদের এইখান থেকে পাচ্ছি ইমেল, খুদে বার্তা এবং পত্র। তোমরা খেয়াল রাখবে, যদি
খুদে বার্তা আসে, মনে রাখতে হবে যে এটি একটি ছোট্ট বক্স করে নেবে, খুব সুন্দর একটি বক্স করে নেবে। আবার বক্সের নিচের অংশটা, এটা ওডেন পেন্সিলে করবে, আগেই নিচের অংশটা কিন্তু দাগ দিয়ে দেবে না। দেখা গেল যে পরবর্তীতে তুমি শেষ অংশটি আর লিখতে পারছো না, দাগ দিয়ে রেখেছ, তখন কি করবে? তখন তো এটা পুরোটা কাটতে হবে, এটা নষ্ট হয়ে যাবে, অনেকটাই নষ্ট হয়ে যাবে। সুতরাং সকল যতগুলো বর্ডার দিয়ে লিখতে হবে সকল ক্ষেত্রে নিচের দাগটা বাদ রেখে কাজ করতে থাকবে। এখন যদি আমি নিচে নামতে চাই তাহলে এই দিক থেকে যদি আমি বাড়িয়ে দিই তাহলে কোনো সমস্যা নাই। আবার লম্বা হয়ে গেল, এবার আমি কি করতে পারবো? খাটো করে দিতে পারবো। কিন্তু আমি নিচের দাগটা দিয়ে দিলে এই কাজটা করা আমার কঠিন হয়ে যাবে। মনে থাকে যেন। তারপরের অংশে এসে আমরা দেখব সারাংশ, সারমর্ম, তার সাথে থাকছে হচ্ছে ভাব সম্প্রসারণ। আসলে সারাংশ সারমর্মটা কি? কবিতার অংশ থাকবে, আজকে শুধুমাত্র এগুলো টাচ করে দিয়ে যাচ্ছি কারণ তোমাদের সামনের সপ্তাহ থেকে বন্ধ হয়ে যাচ্ছে। তোমরা এর মধ্যে যেহেতু এই কয়দিন ছুটি পাচ্ছ তোমরা কাজটা করে নেবে। কবিতার অংশ থাকবে, আবার গদ্যাংশ থাকবে। তোমাদের কবিতার যে অংশ থাকবে সেটির ভাবটাকে বুঝতে হবে, আক্ষরিক না কিন্তু ভাব, ভাবটাকে বুঝতে হবে এবং ভাবটা বুঝতে হবে তার আক্ষরিক অবস্থানটাকে কেন্দ্র করে। আবার গদ্যের যে অংশটা থাকবে সেটি সহজভাবে বুঝতে পেরেছ, সেইখানে তুমি কি কাজ করবে? তোমাকে সেইখানে কাজটি করতে হবে কি, অতিরিক্ত যে কথাগুলো আছে, ধরো আসছে যে রবীন্দ্রনাথের সোনার তরী থেকে একটি অংশ আসলো, ঠাই নাই ঠাই নাই ছোট সে তরী আমারই সোনার ধানে গিয়েছে ভরি, শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘে ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিনু পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। কি করো? সারাংশ লিখো। তাহলে কি করবে? সারমর্ম লিখো। তাহলে কি করবে? তার মর্মটা বুঝতে হবে। কি বলছে? তার জীবনের সবকিছু সেই নৌকায় তুলে দিয়েছে, নৌকার মধ্যে তার সবকিছু তুলে দিয়েছে। যখন সে বলল যে আমাকে তুলে নাও, তখন নৌকায় স্থান হলো না, সে পড়ে রইল। সাধারণ দৃষ্টিতে এইটুকুই বলা যায়। কিন্তু তুমি যদি এইখানে শেষ শব্দটি বুঝে দাও, শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীর রহির পড়ি, আমি পড়ে রইলাম, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। সোনার তরী সব নিয়ে গিয়েছে, অর্থাৎ তুমি রয়ে গিয়েছ কালের গর্ভে বিলীন হয়ে যাওয়ার জন্য। অর্থাৎ মানুষ সৃষ্টি করে এই পৃথিবী, তার সৃষ্টিটাকে গ্রহণ করে, কিন্তু স্রষ্টা কালের গর্ভে বিলীন হয়ে যায়, কিন্তু সৃষ্টির মাঝেই স্রষ্টা বেঁচে থাকে। এই যে রবীন্দ্রনাথকে আমরা এখন বলছি, রবীন্দ্রনাথের নামটি নিয়েছে, রবীন্দ্রনাথ আমাদের কাছে আছে? নেই। কিন্তু সেই কষ্টটা হবে না তোমাদের গদ্যাংশের ক্ষেত্রে। গদ্যাংশে তুমি বুঝতে পারবে যে মূল বিষয়টি কি, সেই মূল বিষয়টা লিখে বাকি অংশটা তুমি কি করলে? ফেলে দিলে। ফেলে দিয়ে সার অংশটুকু তুমি তোমার নিজের ভাষায় লিখবে, অর্থাৎ যতটুকু দেয়া থাকবে তার 1/3 তুমি লিখবে, তার বেশি নয়। ভাব সম্প্রসারণটা কি? ভাব সম্প্রসারণ তোমরা করে এসছো, এইগুলো নিয়ে আসলে আলোচনা করা শুধু আর কি, যে শুধুই আলোচনা করা, এগুলো তোমরা সেই ক্লাস 5 থেকে করে আসছো। অর্থাৎ তোমার হাতে একটি মা গার্ডার পরে না, চুলের মধ্যে বানানো করার জন্য। মা গার্ডারটা কি করে দেখবা, চুলে দেওয়ার সময় এটাকে টান দেয়, জুড়ে টান দিয়ে চুলের ভিতরে ঢুকিয়ে 2টা প্যাচ দেয়, যখন ছেড়ে দেয় তখন সেটা ছোট হয়ে যায়। এই যে ছোট হয়ে গেল, আসলে কি করলো? এটাকে টেনে লম্বা করা হলো। মূল যে ভাবটি ছিল, ভাবটিকে আস্তে আস্তে বিস্তরভাবে বাড়ানো হলো। কিন্তু মনে রাখতে হবে, এই যে গার্ডারটি টান দিল, এই গার্ডারটি যদি এমন জোরে টান দেওয়ার পরে গার্ডারটি ছিঁড়ে যায়, তখন তার মৌলিকত্ব হারাবে না, তখন এটিকে আর গার্ডার বলা যাবে না, তখন অন্য কিছু বলতে হবে। এই যে সমস্যাটি, সেটি মাথায় রাখতে হবে যে কতটুকু তুমি এটিকে টেনে লম্বা করবে, কতটুকু বড় করবে। অর্থাৎ তোমার ভাব এবং ভাষার দ্বারা এটিকে লম্বা করবে, এমনভাবে লম্বা করবে যেন তার মৌলিকত্ব না হারায়। এটি হচ্ছে ভাব সম্প্রসারণ। আর ভাব সম্প্রসারণের ক্ষেত্রে তোমরা
অনেকেই লেখো মূল ভাব, সম্প্রসারিত ভাব, তারপরে হচ্ছে কি তোমরা আরেকটি কি জানি শব্দ লেখো, বিশ্লেষণ, না বিশ্লেষণের জায়গা এটাই সম্প্রসারিত ভাব, মন্তব্য। মনে রাখবে কখনোই মন্তব্য শব্দটি লেখা যাবে না, কারণ যে বিষয়টিকে তুমি টেনে লম্বা করছো সেই বিষয়টি একজন মহামনীষীর, তার সেই ছোট্ট কথাটি বন্যেরা বনে সুন্দর শিশুরা মাত্রিক ক্রোড়ে, তাই তো এই কথাটিকে তুমি টেনে লম্বা করছো, এরপরে আমার এত বড় কি সাহস হয়েছে তার কথাটিকে আমি মন্তব্য করব। সুতরাং এটিকে 3টি প্যারায় তোমরা লেখো। প্রথমত মূল যে কথাটি আছে সেই কথাটিকে তোমরা হালকা করে বিশ্লেষণ করো, তারপরে পুরোটা বিশ্লেষণ করবে এবং বিশ্লেষণ করার পরে তুমি কি পেলে সেটি আরেকটি প্যারায় 1 বা 2 লাইনে সেটি শেষ করে দেবে। তাহলে এখানে কি পেলাম? সারাংশ, সারমর্ম অথবা ভাব সম্প্রসারণ। আমাদের এই 3টি, প্রথম 2টি থেকে একটি এবং ভাব সম্প্রসারণ একটি, এই 3টি থেকে একটি আমাদেরকে দিতে হবে। তারপরের অংশে আসি, সংলাপ রচনা। গতদিন দেখানো হয়েছে যে সংলাপ কিভাবে। আজকের বিষয় হচ্ছে খুদে গল্প লিখন। এবং এই যে খুদে গল্প লিখন, সেই খুদে গল্প লিখন আসলে বিষয়টি কি, অর্থাৎ একটা ছোট্ট করে তুমি গল্প লিখবা, সেই ছোট্ট করে গল্প লিখনটা কিরকম? আসলে কোনো গল্প লিখতে গেলে সর্বপ্রথম যে কাজটি করতে হয়, প্রচুর গল্প পড়তে হয়, প্রচুর গল্প শুনতে হয়, তারপরে তোমার মাথাটা খুলবে যে তুমি আসলে কি লিখতে চাচ্ছ। আর খুদে গল্প লেখার ক্ষেত্রে তোমাদের অধিকাংশ সময়ই তোমাদের কাছে কি আসবে জানো? অতীত কোনো ঘটনা নিয়ে আসবে। সাধারণত ভবিষ্যতে কি ঘটবে সেটি সায়েন্স ফিকশনে আমরা চিন্তা করতে পারি, কিন্তু ভবিষ্যতে কি ঘটতে পারে সেটি তুমি সরাসরি চিন্তা করতে নাও পারো। তার জন্য তোমাকে সাধারণত যা লিখতে বলবে সেটা কি লিখতে বলবে? অতীত কোনো ঘটনাকে নিয়ে তোমাকে লিখতে হবে। তাহলে আমরা কি কি পেলাম? পড়তে হবে প্রচুর গল্প, তারপরে কি করতে হবে? অতীত বিষয় নিয়ে তোমাকে লিখতে হবে, তোমার জানাশোনা বিষয়টি নিয়ে। এবং তুমি যে শুরু করবে সেই শুরুটি হবে একেবারেই আকর্ষণীয়, এবং শুরুটি পড়েই যেন যিনি পাঠক তিনি বুঝতে পারেন যে না, সে আসলে বিষয়টি সম্পর্কে খুব ভালো জানে, খুব সুন্দর করে লিখেছে। সেখানে যে তুমি লিখবে সেটির ভাষাটা হবে একেবারেই সাবলীল। সরি, আমি আসলে আজকে খুব দ্রুত পড়াচ্ছি কারণ তোমাদের সময় এমনিতেই শেষ হয়ে গিয়েছে। তারপর আমি 2-4-5 মিনিট আরো নেব। তারপরে আমরা দেখব সেটিকে ছোট করে লিখতে হবে। মনে করতে হবে বড় গল্প যেগুলো আছে সেইগুলোর মতো নয়, ছোট করেই লিখতে হবে ছোট গল্প। কিন্তু ছোট করে লিখলেও সেটির সার্বিকতা এতটুকুর মধ্যেই থাকবে, এইটি মাথায় থাকতে হবে। সেটি কত প্যারা হবে তেমন কোনো কথা নাই, সেটি 2 প্যারা 3 প্যারা তোমার নিজের মতো করে সেটি লিখবে, কিন্তু কখনোই বড় করা যাবে না। আবার মনে রাখতে হবে তুমি যে ছোট করছো তার জন্য যেন কোনোভাবেই রসভঙ্গ না হয়। ঠিক আছে? আমাদের ছোট গল্পের খুদে বার্তার ক্ষেত্রে আমাদের এই কয়টি বিষয়ই মেনে চলতে হবে। আর এই কয়টি বিষয় যদি আমরা মেনে চলি তাহলে খুদে বার্তাটা সঠিকভাবে খুদে গল্পটা সঠিকভাবে লিখতে পারবো। আর তার সাথে থাকবে হচ্ছে তোমার কি, তোমরা ইংলিশে যেটা লিখেছো এর মধ্যেও ডায়লগ অর্থাৎ সংলাপ, দুজন কিভাবে করে সেটি নাটকীয়ভাবে দুজনই গল্প করছে সেই গল্পটি হতে হবে, কিন্তু সেটি যাত্রার স্টাইলে নয় বা ভাষণের স্টাইলে নয়। সেই কথাটি আমি গতদিন বলেছিলাম। এবং সর্বশেষ হিসেবে পাচ্ছি আমরা প্রবন্ধ লিখন। প্রবন্ধ লিখন এটি অনেক ক্ষেত্রে রচনা আমরা বলি। দেখো, যা আমরা প্রবন্ধ রচনা করি সেটিও একই কথা, রচনা করি সেটিও আমরা একই কথা। কিন্তু প্রবন্ধের যে বিষয় সেটি হচ্ছে প্রকৃষ্ট রূপে তার বন্ধনটি থাকবে, প্রকৃষ্ট রূপে বন্ধনটি থাকবে। অর্থাৎ যে বিষয়টি তুমি বলছো সেই বিষয়টি ডালপালা ছেড়ে অনেক দূরে চলে যাবে না, সেটি ডালপালা
ছাড়লেও একই কেন্দ্রীভূত থাকবে। তোমাকে মনে রাখতে হবে প্রবন্ধ লেখার সময় আমরা অনেকেই কি করি, পয়েন্ট আউট করে লিখি। আমিও বলি পয়েন্ট আউট করে লিখো, কোনো সমস্যা নেই, কিন্তু মনে রাখবে তোমরা পরীক্ষার শেষ সময়ে গিয়ে রচনা লিখো। বিজ্ঞান, দৈনন্দিন জীবনে বিজ্ঞান লেখা শুরু করলে তোমার হাতে আছে তখন 45 মিনিট, তুমি লিখতে শুরু করলে। কারণ দৈনন্দিন জীবনে বিজ্ঞান লিখতে গেলে তুমি 4 ঘন্টাও লিখতে পারবে, কোনো সমস্যা নাই। কিন্তু তোমার যেহেতু এখানে সময়টি দেয়া রয়েছে, সেই সময়টির প্রতি তোমার দৃষ্টি রাখতে হবে। তোমাকে যে কোনোভাবে হোক 45 মিনিট সময় আছে, 40 মিনিটের সময়ের মধ্যে তোমাকে শেষ করতে হবে। প্রথম যে কাজটি করবে, তুমি লিখতে শুরু করলে, অনেক সময় সেটি পরীক্ষার হলে হয়, লিখতে শুরু করলে, করার পরে তোমরা কি করো, অনেক ক্ষেত্রে উপসংহার আগেই লিখে ফেলো। এটি একটি বিশাল বড় ভুল, এই কাজটি কখনো করবে না, জীবনেও করবে না। তুমি কি করবে, তুমি ধরো আনসার করছো, এই পয়েন্টগুলো আউট করছো, পয়েন্ট আউট করো না করো কোনো সমস্যা নাই, আমরা এগুলো দেখি না, লিখছো। এখন তোমার হাতে আছে এইরকম আরো 1টা 2টা 3টা 4টা পয়েন্টের পরে তোমার উপসংহার আছে। তুমি এর মধ্যে তোমার একটি ঘটনা ঘটে যেতে পারে, এর মধ্যে হঠাৎ করে ঘড়ির দিকে তাকিয়ে দেখো মাত্র 10টি মিনিট হাতে সময় আছে, এইখানে যদি সবটুকু লেখো তুমি, তোমার এমনিতেই 15 মিনিট লেগে যাবে, তখন কি করবে? তোমরা অনেক সময় কি করো, এইগুলোকে প্রত্যেকটা পয়েন্ট লিখে ক্ষুদ্র 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 করে এইগুলোকে আউট করো না। এবার নতুন কাজ করো, 2টা পয়েন্টকে একসাথে করে নাও, একই সাথে 2টা পয়েন্টকে লিখে নিলা, দ্বিতীয় পয়েন্টটাকে 2টা পয়েন্টকে একসাথে লিখে নাও, তুমি 5 বা 7 মিনিটের মধ্যে শেষ করো। শেষ করার পরে উপসংহারটা খুব সুন্দর করে লিখো। উপসংহারটা লিখে শেষ করে মনে রাখতে হবে, এমনভাবে উপসংহারটা শেষ করবে যেন তারপরও অন্তত হাতে মিনিমাম 3টি মিনিট সময় থাকে। থাকার পরে উপসংহার শেষ হলো, তারপরে তুমি তৃপ্তির এই টানটি দিলে, অর্থাৎ তুমি লেখাটি তৃপ্তির সাথে শেষ করেছ। শেষ করে তারপরে যে 3টি মিনিট আছে, এই 3 মিনিট তুমি বসে থাকবে না। তোমার কাজ হবে যে তুমি 6টি ব্যাকরণের 6টি প্রশ্ন আনসার করেছো কিনা দেখলে, 1 2 3 4 5 6, 6টি প্রশ্ন যদি সঠিক হয় তাহলে তুমি 30 নাম্বার পাচ্ছ, আমি বলে যাচ্ছি দেখো। তারপরে তোমার পারিভাষিক শব্দ থাকবে, পারিভাষিকে 10 নাম্বার তুমি পাচ্ছ। তারপরে তোমার হচ্ছে প্রতিবেদন, ভাষণ প্রতিবেদন, যদি খারাপও হয় তবু 7 থেকে 8 পাবে, ধরো 7 পেলে, আমি 8 দিচ্ছি না। পত্রের ক্ষেত্রে 9 10 পর্যন্ত পাওয়া যায়, ধরো আমি 8ই দিলাম, 8 পেলে। তারপরে তোমার রইল কি সারাংশ সারমর্মের ক্ষেত্রেও তুমি 7 8 পাবে নিশ্চিত করে। রইল কি সংলাপ, খুদে গল্প লিখন, সেটা লিখো, সেখানেও তুমি অন্তত আরো কত পেলে, 7 বা 8 পেলে। রচনায় যদি তুমি 14 পাও তাহলে দেখো তোমার বোধহয় 80 হয়ে যাচ্ছে। 30 40 14 14 28 29 30 31 32 33 34 35 36 37 37 39 40 41 42 43, অর্থাৎ তোমার টোটাল 83 উঠে গেল। অর্থাৎ তুমি যদি সঠিকভাবে আনসার এগুলো শুধু করে যেতে পারো, খুব বড় করতে হবে তেমন কোনো কথা নয়, তুমি যদি শুধু আনসারগুলো করে যেতে পারো, তুমি এখানে 83 পেতে পারো, অবলীলায় 83 পেতে পারো। এবং সেকেন্ড পেপারে 90 পর্যন্ত পাওয়া যায়, কারণ এখন শিক্ষক আমরা যারা রয়েছি বা আধুনিক একেবারে বর্তমান যুগের শিক্ষক যারা আছেন, তারা বাংলায় আরো আমাদের চেয়েও বেশি নাম্বার দেয়। তাহলে বাংলায় অল্প পরিশ্রম করে তুমি ভালো করতে পারছো, তাহলে কেন করবে না? আজকে শেষ করব, তোমাদের অনেকটি সময় নষ্ট করলাম। তোমরা নিশ্চিতভাবে আজকে যে সিলেবাসটা তোমাদেরকে দেখিয়ে দিলাম ঠিক সেই অনুযায়ী তোমরা একটু পড়ে যাবে। ভালো থাকো, ঘরে থাকো, সামনে ঈদের শুভেচ্ছা রইল। ভালো থাকবে, ঈদের আনন্দ করবে, কিন্তু মনে রাখবে যে সরকারি যে বিধানগুলো দেয়া আছে,
দূরত্ব বজায় রাখা, সেইটি বজায় রেখেই আনন্দ করবে। সবাই সুস্থ থাকো। ধন্যবাদ।